বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতা রাখলেন। সেখানে বলা হয়েছে যে আর্থিক খাত পুনর্গঠন ও সংস্কারের প্রতি গুরুত্ব দেওয়া হবে। বিগত কর্তৃত্ববাদী শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাংক খাত থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ সকল টাকা দেশের বাইরেও পাচার হয়েছে, সেখান থেকে এই টাকা পুনরুদ্ধারের প্রত্যয়ও জানানো হয়েছে। তবে এই বাজেটে এই প্রত্যয়ের প্রতিফলন কতটা আছে তাই নিয়ে আলোচনা করব বাজেট 2025-26-এ। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। আর্থিক খাত পুনর্গঠন ও সংস্কার কতটা বাস্তবিক অর্থে হচ্ছে তাই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাজেট প্রস্তাবনাগুলো দেখলাম, সেখান থেকে বলা হচ্ছিল, অর্থ উপদেষ্টা বললেন যে রেজলিউশন অধ্যাদেশের মাধ্যমে আসলে ব্যাংক খাতকে সুগঠিত করার একটি চেষ্টা থাকবে। সেখানে বলা হয়েছে যে সরকার সাময়িকভাবে দুর্বল ব্যাংকগুলো নিয়ে নিতে পারে এবং সেই ব্যাংকগুলোর যারা আমানতকারী ছিলেন তাদের যে আমানত এখন খোয়ানোর শঙ্কায় আছেন সেই আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ব্যাংক খাত নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে যে এইসব কাণ্ড চলছিল দেশের মধ্যে, এটা নিয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম। আপনাদের এসব বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম এবং প্রিন্ট মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু আমরা দেখেছি এগুলোর ব্যাপারে কখনোই কর্ণপাত করা হয়নি। এতে বোঝা যায় যে সরকারের কোনো রাজনৈতিক সদিচ্ছা ছিল না, কোন ধরনের ইচ্ছাই ছিল না, সদিচ্ছা তো দূরের কথা। তো সুতরাং ওই শাসনের অবসানের পর এখন যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা বলা হচ্ছে তাতে আমরা আশাবাদী না হয়ে পারছি না। কিন্তু আপনি যদি বাজেটের কথাই ধরেন, যেমন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যেটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটি সরকার চাইলে অধিগ্রহণ করতে পারবে, প্রশাসক বসাতে পারবে, কিংবা একটা ব্রিজ ব্যাংক স্থাপন করে কিছুদিনের জন্য চালানোর ব্যবস্থা করা যেতে পারে। সম্ভবত এগুলার মেয়াদকাল সর্বোচ্চ 2 বছর হতে পারে, আমি যেটা জানলাম মাধ্যমে সাময়িক বলা হচ্ছে। হ্যাঁ, সাময়িক। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কথা হচ্ছে যে সরকার তার মালিকানায় কিংবা অন্য কাউকে মালিকানায় বসিয়ে এই স্টপ গ্যাপ পদ্ধতিটা খুব দীর্ঘস্থায়ী হওয়া কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, বাঞ্ছনীয় নয়। সরকার বর্তমানে যে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকগুলো কোনোভাবে ঠিকভাবে চলছে না, কোনোভাবেই সেগুলোকে মানে সুশাসিত ব্যাংক বলে বলা যাচ্ছে না। সুতরাং যেখানে সরকারি মালিকানাধীন বেশ কিছু ব্যাংক নিয়ে সরকার যথেষ্ট বিপাকে আছে এবং তাদের ট্যাক্স পেয়ারের মানি দিয়ে তাদেরকে ক্যাপিটালাইজেশন করা হচ্ছে, এইসব ব্যাপারগুলো মাথায় রেখে এই যে ব্যাংকগুলোকে আপনার রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে সরকারের আওতায় নিয়ে যাওয়া কিংবা মালিকানায় না নিলেও তাদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া, এই ব্যাপারটির দিকে নজর রাখতে হবে, যাতে ওই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু সেই সরকারি মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেই সুশাসনের অভাবের যে প্রবণতাটা সেটি যদি এসে না পড়ে, এটিকে নজর রাখতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এইখানে যে বিষয়টা সবচেয়ে বড় আমাদের কাছে প্রশ্ন, সেটি হচ্ছে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্টে যে ব্যাংকগুলোকে যদি আপনার ক্যাপিটালাইজেশন করতে হয় কিংবা আমানতকারীদের অর্থ ফেরত দিতে হয়, সেই টাকাটি কোনো সংস্থান রাখা হয়েছে কিনা, এই বাজেটে রাখা হয়েছে কিনা আমি এখনো পর্যন্ত দেখিনি। বাজেটের পূর্ণ বক্তৃতাটা দেখলে তো জানা যাবে, কিন্তু এই ব্যাপারে কিন্তু একটা সংস্থান থাকা উচিত ছিল, যদি না থেকে থাকে। কারণ কথা হচ্ছে ডিপোজিটার্স ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে 2 লক্ষ টাকা পর্যন্ত যারা ডিপোজিটার তারা তাদের টাকা ফেরত পেতে পারবেন যদি কোনো ব্যাংক অবসায়ন করা হয়। কিন্তু তার উপরে যারা আছে তাদেরকে ফেরত দেওয়াটা কোত্থেকে আসবে? কিছুদিন আগে শুনলাম যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যারা এর বেশি যারা বড় ডিপোজিটার তাদেরকে ব্যাংকের শেয়ার দেওয়া হবে। আবার বলা হচ্ছে যে শেয়ার যদি তারা নিতে রাজি না হন তাহলে তাদেরকে বন্ড দেওয়া হবে, সরকারি বন্ড। এই দুটির মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু যদি শেয়ার দেওয়া হয়, ঠিক আছে, তারা শেয়ার ওই ব্যাংকের লাভ ক্ষতি তারা মালিক হবেন, কিন্তু এটার বদলে যদি আপনার বন্ড দেওয়া হয়, সেটা সরকারের তরফ থেকে এক ধরনের
তাদেরকে নিশ্চয়তা দেওয়া হলো যে তুমি টাকা আমি সরকারের তরফ থেকে আমি টাকাটা তোমাকে দেবো। এটা কিন্তু একসাথে একই সাথে, এটা নট অ্যাট পার, দুটার কিন্তু সমকক্ষ সমান মাপের হয় না। সুতরাং এই ব্যাপারে আমি মনে করবো যে এই ব্যাপারটির পুনর্বিবেচনা করা উচিত। শেয়ার দেওয়া যায় সেটি ভালো কথা, কিন্তু বন্ড দিলে সেটি কিন্তু রাষ্ট্রের উপরে চাপবে। সুতরাং ডিপোজিটরদের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে সেটিকে পুনর্ভরণ করা, সেইটা পরিমাণ সক্ষমতা সরকার আছে কিনা, সেই পরিমাণ অর্থের সাশ্রয় আছে কিনা, সেই বিষয়টি কিন্তু বড়। এখন দেখা যাক ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আমাদের দেশে এবারে প্রথম হলো, সেটির কিভাবে কর্মপদ্ধতি হবে এবং তার ফলাফল কী হবে সেটি দেখা এখনই কিন্তু মন্তব্য করা যাচ্ছে না। এবং কারা কাদের তত্ত্বাবধানে এইটা পরিচালিত হবে কিংবা ব্রিজ ব্যাংক পরিচালিত হবে, এটির আমাদের দেখার বিষয় আছে যে এটি কতখানি সফল হবে। জি, সেখানে বলা হচ্ছে যে রেজলিউশন অধ্যাদেশের মাধ্যমে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে তিনটি, যেই টাস্ক ফোর্সগুলো তিনটি লক্ষ্য নিয়ে কাজ করবে, যার মধ্যে বলা হচ্ছে যে গুণগত পর্যালোচনা ব্যাংকের এবং সুশাসন বজায় রাখার জন্য নীতি এবং প্রবিধানসমূহের প্রতি জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়াও তাদের লক্ষ্যের মধ্যে থাকবে। আমরা দেখেছিলাম যে আপনি যখন বলছিলেন যে ব্যাংকগুলোকে আসলে কিভাবে সাহায্য দেওয়া হবে, আমরা দেখেছি অতীতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে শুরু করে আরও বেশ কিছু ব্যাংকে বিগত সরকারের সময়েও তাদেরকে মূলধন বাবদ কিছু অর্থ বাজেটের মাধ্যমে সরবরাহ করা হয়, সবসময় দেওয়া হতো। তো সেখান থেকে আসলে কি এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিছুটা উন্নতি করতে পেরেছে কিনা, এই বরাদ্দ পেলে ব্যাংকগুলো ভালো করার সম্ভাবনা কতখানি থাকে? এখানে আপনি যে তিনটি কথা বললেন, প্রথম কথা হচ্ছে যে এগুলোর আর্থিক সক্ষমতা যাচাই করা কিংবা এগুলোকে অ্যাসেস করা, এটা একটি বিষয়। তার সাথে আবার পাচার করার তো ফেরত আনা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। প্রথম কথা হচ্ছে আমি ধরে নিচ্ছি এই টাস্কফোর্স এই ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, তাদের আর্থিক স্বাস্থ্য ইত্যাদি অ্যাসেস করবে ঠিকভাবে, এতে কোনোই সন্দেহের অবকাশ নেই। আমি আশা করছি তা এটা সফলভাবে এবং সঠিকভাবে করতে পারবেন। কিন্তু যে $1 মিলিয়ন প্রশ্নটা থেকে যাবে, তাদের স্বাস্থ্য যে ভালো নয় সেটির জন্য কোনো নিরীক্ষক প্রয়োজন নেই। আমরা খুব সাধারণ লোককে কিন্তু বুঝতে পারি এগুলো আর্থিক স্বাস্থ্য মোটেই ভালো নয়। নিরীক্ষক দিলে তারা আরও নিখুঁতভাবে এটা হিসাব বের করতে পারবেন, কিন্তু মোটা দাগে বোঝা যায় এগুলো আর্থিক স্বাস্থ্য কোনোভাবে ভালো নয়। আমি যদি সেইটাই ধরে থাম্ব রুলে যদি ধরি যেগুলো আর্থিক স্বাস্থ্য ভালো নয়, এই আর্থিক স্বাস্থ্য ভালো করার জন্য তাদের পেছনে যে পরিমাণ অর্থের যোগান দিতে হবে, ক্যাপিটালাইজেশন বলা কিংবা এই যে পাচার হয়ে যাওয়া সম্পদের আপনার যে এটা বিশাল একটা গর্ত সৃষ্টি হয়েছে, সেইটা ভর্তি করে এই টাকাটা আসবে কোত্থেকে? এই প্রশ্নটা কিন্তু আমি আসলে জবাব পাচ্ছি না। আমি জানি না এটার পরিকল্পনায় কী আছে, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থাকবে এটাই। টাস্কফোর্স তৈরি করে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা অ্যাসেসমেন্ট করার প্রয়োজনীয়তা আছে এবং সেটি নির্ভুলভাবে হবে, কিন্তু ওই প্রশ্নটা কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে। টাকাটা আসবে কোত্থেকে, এই অর্থের যোগানটা আসবে কোত্থেকে? জি, আপনি অর্থের যোগানের কথা বলছেন। এখানে বারবার বলা হচ্ছে যে একটি প্রক্রিয়া শুরু হয়েছে যার মাধ্যমে আসলে যেই অর্থ পাচার হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা হবে। তো এর লক্ষ্যে আমরা দেখছি যে দেশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে পাচারকৃত অর্থের কথা, এবং অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে যে বিভিন্ন দেশের সরকারকে বোঝাতে যে এই টাকাগুলো দেশের জনগণের এবং তারা এর হিস্সা পাবে, এটি ফেরত পাঠানোর জন্য তাদেরকে নানাভাবে বলা হচ্ছে। এভাবে আসলে যেই টাকা চলে গিয়েছে, আমরা যদি ব্যাংকে অর্থ প্রতিষ্ঠান নিজেই আরেক বক্তব্যে বলছিলেন যে এখন আমানতকারীদের অর্থ যদি ফেরত দিতে হয় তাহলে 2 লাখ কোটি টাকা প্রয়োজন। তো এই যে পাচারকৃত অর্থ, এটা ফিরিয়ে আনার জন্য এই বাস্তবসম্মত বা বাস্তবায়নযোগ্য বাজেট থেকে কি আসলে কিছু পাওয়া যাবে? এটার মধ্যে বাজেটে কোনো সংস্থান আছে বলে আমি এখন পর্যন্ত জানি না, হয়তো আজকে অথবা নাই। কিন্তু এখানে বিষয়টা অন্য জায়গায়। সেটা হচ্ছে পাচারকৃত অর্থ যেটা দেশের বাইরে চলে গেছে, এটা ফেরত আনার ব্যাপারে সবসময় সরকার বলছে, এবং এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে যে এই সরকার হয়তো পারবে। কিন্তু বিষয়টাকে যত সহজে বলা যায় তত বিষয়টা কিন্তু মোটেই সহজ নয়। প্রথম কথা হচ্ছে যারা খুব বড় দাগের অর্থ পাচার করেছেন তারা আটঘাট বেঁধে করেছেন তারা এটা আইনগত বিষয় দেখেছেন, তারা বিভিন্ন দেশের মাধ্যমে ঘুরিয়ে টাকাটা বাইরে নিয়ে গেছেন। হোয়াইট কলার ক্রাইম, তারা খুব হোয়াইট কলার ক্রাইম করেছে এবং তারা এটাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে, এবং যেসব দেশে টাকাগুলো ল্যান্ড করেছে, যেখানে বিনিয়োজিত হয়েছে, সেখানে গিয়ে তারা এখন মানে মোটামুটি অভয়ারণ্যে আছে বলা যাবে। এখন কথা হচ্ছে সরকার বলছে, এখানে আমি বেশ কয়েকবার একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে
প্রথম বিষয়টা হচ্ছে যেসব দেশে এই টাকাগুলো গেছে তারা কিন্তু প্রায় সময় আমাদেরকে এই দেশের অর্থ পাচার, দুর্নীতি এগুলো নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে ওয়াজ নসিহত করেন তারা। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু জানেন যে আমাদের দেশ থেকে বৈধভাবে কোনো অর্থ বাইরে নিয়ে গিয়ে বিনিয়োগ করার কোনো স্কোপ নাই, আইনেই নাই এটা। তারা এটা জানেন না তা নয়, কিন্তু তারা সেই অর্থকে সুরক্ষা দিচ্ছেন। তাহলে এখন প্রশ্ন আসে, এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে, ওইসব দেশগুলোর কথা বলছি। আচ্ছা, এখন যেটি বলা হচ্ছে সরকারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্টে যে একটা আপনার সমঝোতা হওয়া দরকার, সেটি এমনিতে হয়তো রাষ্ট্রীয়ভাবে হবে না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যা আন্তর্জাতিক খ্যাতি আছে, আমি মনে করি তিনি যদি কোনো সরকারের সাথে বসে, তার তো অনেক সরকার প্রধান বন্ধু আছেন, তাদেরকে যদি বোঝানোর চেষ্টা করেন পার্সোনালি, আইনগত ব্যাপারটা পরে আসবে, যে দেখো ভাই এই টাকাটা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে অন্যভাবে, এবং সেটা তারা বিভিন্ন ভাবে তারা জোগাড় যন্ত্র করে এটা তারা এমনভাবে এনেছে যে এটাকে এই মুহূর্তে আমি পুরোপুরি এটার দিতে পারবো না, যেটা চাইবে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে এই টাকাটা আমাদের দেশ থেকে গিয়েছে। কীভাবে গিয়েছে সেটা পরের বিষয়, কিন্তু আমাদের দেশ থেকে এইভাবে বাইরে টাকা আনার কোনো বিধান কিংবা কোনো স্কোপ কারো নাই। আসলে ওই সরকারকে যদি কনভিন্স করা যায় যে এই টাকাটি আমাদের দেশ থেকে ইল গটেন মানি এবং এই টাকাটা অবৈধভাবে পাচার হয়ে গেছে, এরপরে বিষয়টা আসবে ওই দেশের আইনগত ভিত্তি এবং সেই দেশের আইন কি বলে, যারা পাচার করেছে তারা ওই দেশের আইনে কি সুরক্ষা নিতে পারে, সেই ব্যাপারগুলো আসবে পরে। সুতরাং বিষয়টা কিন্তু অত সহজ বলে মনে হচ্ছে না। বলছেন যে দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনা সাপেক্ষ, দ্বিপাক্ষিক, এবং সেটা আমি বলছি আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে এটা কিছু করা যায় কিনা। জি, পরিষ্কার আমরা বুঝতে পারছি। আরেকটু যদি আলোচনা করতে, সংস্কারের কথা বলা হচ্ছে, পুনর্গঠন এবং সংস্কার এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে বাজেট বক্তব্যে ব্যাংক খাতের জন্য, আর্থিক খাতের জন্য। সংস্কারের প্রশ্নে আমরা ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে শুরু করে ব্যাংক খাতে বেশ কিছু উদ্যম দেখেছি। সেখানে ব্যাংকিং, আমরা বিগত অভিজ্ঞতা যা বলে যে ব্যাংকিং খাতে যে দুর্নীতিগুলো হয়েছে বা অর্থ লোপাটের ঘটনা ঘটেছে, সেখানে ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের যোগসাজশে বিষয়গুলো হতো, বা তারা একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি যার আসলে সেই পরিমাণ মুরদ নেই ও উৎপাদনের, কিন্তু তাকে বিপুল অঙ্কের টাকা ঋণ দিয়ে দিত। তো এই যে পরিচালনা পর্ষদের যেই ক্ষমতা একটা ব্যাংকের উপরে, সেখান থেকে তো সুযোগটা তৈরি হচ্ছে, তো সেখানে কি সংস্কার হয়েছে? দেখেন, সংস্কার বিষয়টা কিন্তু যে একটি সরকার পরিবর্তনের সাথে সাথে সংস্কার আকাশ থেকে পড়লো তা নয়। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় হতে থাকবে। সংস্কার আপনার যতদিন যাবে, ব্যবসা বাণিজ্যের আপনার কৌশলে পরিবর্তন আসবে, বিশ্ব বাণিজ্যের অনেক কিছু পরিবর্তন আসবে, সংস্কার কিন্তু তার সাথে একটি চলমান প্রক্রিয়া, এটা সবসময় চলতে থাকবে। কখনো এটার গতি হবে খুব বেশি, কখনো হবে ধীর, কিন্তু ধীর গতিতে সংস্কার একটি শান্তিপূর্ণ দেশে, যে দেশে সম্পূর্ণ স্থিতিশীলতা বজায় আছে, সেখানে কিন্তু সংস্কার চলতে পারে। সুতরাং এইটি হঠাৎ করে যে কেউ নিয়ে এসছে তা নয়। সুতরাং এটি হলো প্রথম দিক। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সংস্কারের বিষয়টি যদি আমরা বলি, সেটি হচ্ছে সংস্কার করলে যে অনেক কিছু হয়ে যাবে, কিংবা সংস্কার যখন করা হয় নাই, তথাকথিত সংস্কার যখন করা হয়নি, তখনও কি বেশ কিছু ব্যাংক ভালো অবস্থানে ছিল না? সেই সব ব্যাংক থেকে লুটপাট হয় নাই, সেই সব ব্যাংক তখন সুশাসিত ব্যাংক হিসেবে ছিল, সেই সব ব্যাংকের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই, সেই বোর্ডের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই। কিন্তু সংস্কার, এই যে এখন যে সংস্কারের কথা বলছি, এটা তো এই বর্তমান তথাকথিত সংস্কারের আগের কথা আমি বলছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে সংস্কারের উপর যে সব কিছু নির্ভর করবে তা নয়, অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। আমাদের এখন সবচেয়ে বেশি বড় প্রয়োজন সেটি হচ্ছে ব্যাংকের মালিকানার সংজ্ঞা পরিবর্তন করা। সারভালুকের লড়াই আমরা দেখছিলাম যে দর্শক কমেছে এই লড়াই দেখতে। শেয়ারবাজারে বেশ কিছুদিন যাবৎ দৈনিক লেনদেন 300 কোটি টাকার নিচে নেমে এসেছে, এবং সার্বিক সূচকটিও আমরা দেখছি যে 5000 পয়েন্টের নিচে ওঠানামা করছে। এমন অবস্থায় পুঁজিবাজারে লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে যেই ব্যবধান কর হারের, সেটি বাড়ানো হলো 5% লিস্টেড কোম্পানির জন্য এবং 7.5% করা হচ্ছে নন লিস্টেড কোম্পানির জন্য। এটি কি বাজারকে কতটা আসলে চাঙ্গা করতে পারে? আসলে ওই যে সংস্কারের কথা আমরা বলছিলাম বারবার, এটাও সংস্কারের একটা অংশ হওয়া উচিত, শুধু বাজেটের বিষয় নয়। আরও কিছু সংস্কার করে কিছু আইন করা যায়। যেমন আমাদের দেশে আমরা যেটা দেখি সেটি হচ্ছে ভালো কোম্পানি যারা,
শেয়ার লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে আসা উচিত ছিল, পুঁজিবাজারে তাদের ঢোকা উচিত ছিল, তারা কিন্তু পুঁজিবাজারে ঢুকতে তাদের খুব অনীহা, তারা ব্যাংক ঋণ নির্ভর থাকে এবং তারা খুব বড় লং টার্ম প্রজেক্টের জন্য ব্যাংকের উপর নির্ভর করে পুঁজিবাজারে না গিয়ে। এটি একটা বড় রোগ আমাদের দেশে, আমি বলবো আমাদের আর্থিক খাতে। এখন কথা হচ্ছে যে এই যে 5 থেকে 7.5% করলো আপনার নন লিস্টেড, তার মানে তাদেরকে এক ধরনের মেসেজ দেওয়া যে তোমরা যদি পুঁজিবাজারে আসো, লিস্টেড কোম্পানি হও, তাহলে তোমাদের ট্যাক্স 2.5% কমে যাবে। উৎসাহ দেওয়া, এক ধরনের উৎসাহ দেওয়া। আমাদের দেশে উৎসাহ তো সবসময় কাজ করে না। আমি যেটা খুব ড্রাস্টিক একটা সংস্কার আশা করব অথবা করি কিংবা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যেসব নন লিস্টেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, যাদের ব্যাংক বরোয়িং যদি দেখা যায় পর্যালোচনা করে, তাদের ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ আছে সেটার উপরে বেসিস করে তাদেরকে বাধ্য করা যায় যে এই পরিমাণ ব্যাংক ঋণের বেশি যদি থাকে তারা অবশ্যই পুঁজিবাজারে আসতে হবে। তো এতে করে দুটো ব্যাপার ঘটবে। একটি ব্যাপার ঘটবে যে ব্যাংকের উপর থেকে তাদের নির্ভরতা কমবে, ব্যাংক তখন অন্যান্য খাতে কিংবা এসএমই খাতে ঋণ দেওয়ার জন্য তাদের অর্থের সংস্থান হবে, বাড়বে, সংস্থান বাড়বে। দ্বিতীয়ত তারা লিস্টেড কোম্পানি হতে বাধ্য হবে। তৃতীয়ত আরেকটি ব্যাপার হচ্ছে, লিস্টেড যখন একটা কোম্পানি হয় তারা কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার নজরে চলে আসে। তারা যদি লিস্টেড হয় তখনই সাথে সাথে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের রাডারের নিচে তারা চলে আসে। সুতরাং এখানেও কিন্তু তাদের একটা আপনার স্বচ্ছতা বাড়বে, সরকার রাজস্ব বৃদ্ধি পেতে পারে। অন্যভাবে আমি তাদেরকে ছাড় দিচ্ছি ট্যাক্সে, কিন্তু অন্যভাবে তাদের যে কার্যক্রমটা চলবে, যেহেতু তারা একটা নজরদারির মধ্যে থাকবে। সুতরাং এই 3টি কারণে আমার মনে হয় এই জাতীয় সংস্কার, একটা কঠিন সংস্কার করা উচিত, যে ব্যাংক ঋণের হিসাব করে তাদেরকে পুঁজিবাজারে আসতে বাধ্য করা। এটি যদি করা যায়, আমি মনে করি পুঁজিবাজারে আমরা বলি যে ভালো শেয়ার আসে না, ভালো কোম্পানি আসছে না, এইটা আমাদের পুঁজিবাজারে একটি অভাব পূরণ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে দেখেন, আমাদের দেশের এই বিভিন্ন সময় বড় বড় ধসের পেছনে কিছু চক্র জড়িত ছিল এবং এই চক্র কিন্তু 2010 সালে যখন একটা ধস হয়, আমি 96-এর কথাটা বলছি না, 95-96-তে ধস হয়েছিল সেটার কথা বলছি না, কিন্তু পরবর্তীতে বিকশিত বাজার ব্যবস্থায় যখন 2010 সালে একটা বিশাল ধস হয়, তখন কিন্তু একটি তদন্ত কমিশন করা হয়েছিল। সেই তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে। সেই তদন্ত কমিশনে কিছু লোককে দায়ী করা হয়েছে বাজারের এই পতনের জন্য, কিন্তু আমরা দেখেছি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়াই হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাহলে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিভিন্ন কারণে কিন্তু আজকে শেয়ার বাজারের বর্তমান অবস্থা। এবং নিয়ন্ত্রক সংস্থা বলি, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারের তরফ থেকে কোনোভাবে শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, বরং শেয়ার বাজারে যারা কারসাজি করেছে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকেছে। আমরা কখনোই দেখিনি কারো কোনো ধরনের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। জি, সেখানে বলা হয়েছে যে যত বড় ক্রাইম তত কম পানিশমেন্ট, এরকম একটা হয়ে থাকে আর্থিক খাতে। আরেকটা বিষয় যেটি করা হয়েছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্তকরণ এবং বেসরকারি খাতের দেশি বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির জন্য উৎসাহ প্রদান, যে কথাটি আপনি বলছিলেন, এই যে সরকারি শেয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কমিয়ে আনা, সেটা কোনো প্রভাব পড়বে কিনা? একই সাথে একটু জানতে চাইবো যে এই 5 আগস্টের পরে 8 আগস্ট অন্তর্ভুক্ত সরকার গঠনের পরে আমরা 3 দিন পরেই যখন পুঁজিবাজারে লেনদেন হয়, আমরা দেখেছিলাম একদিনের সূচকের সবচেয়ে বড় উত্থান। আজকে পুঁজিবাজারের সূচক 5000 পয়েন্টের নিচে নেমে এসেছে। এ ধরনের উদ্যোগগুলো শেয়ার বাজারে কতটুকু? এখানে দুটি বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে 5 তারিখের পর 8 তারিখে শেয়ার বাজার লাভ দিয়ে উঠলো, সেটা হচ্ছে এক ধরনের পরিবর্তনের পরে একজনের মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ জাগ্রত হয়েছিল যে এখন হয়তো সব কিছু ঠিক হবে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে তাদের সে আশাটা ফলবতী হয়নি। সুতরাং শেয়ার বাজার আবার আগের জায়গায় ফিরে গেছে। এটা হচ্ছে স্বাভাবিক প্রবণতা, এটা সবখানে সব সময় হয়, যে কোনো বড় ঘটনার সাথে সাথে শেয়ার বাজার রিয়্যাক্ট করে। দিস ইজ ওয়ান থিং। অন্য সাইডে আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলেন, যেখানে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে দেওয়া, এটা দুটো সাইড আছে। একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে সবগুলো প্রফিটেবল, আমাদের সরকারি প্রতিষ্ঠানের মতন লুজিং কনসার্ন না তারা। সেখানে সরকারের আপনার মালিকানা কমানোর অর্থ হচ্ছে সরকারের আয় কমে যাওয়া কিছুটা, ওইখান থেকে তারা প্রফিট পেতে সরকার সেটা পাবে না। কিন্তু আবার পজিটিভ সাইডটা হচ্ছে এই মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার, সরকারের শেয়ার ছেড়ে দিয়ে এগুলো যদি পুঁজিবাজারে আসে, এটা অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট হবে। মানে আপনার এটার
পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, দুইটা মিলে হয়তো জি, আপনার জি, সেখান থেকে ইয়েটা সমান হবে। পুঁজিবাজারে একটা ভারসাম্য তৈরি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বাজেট 2025-26-এর আলোচনার এই পর্যায়ে এই পর্বটি শেষ করছি। পরবর্তীতে আরও একজন অতিথির সাথে যুক্ত হব।